আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের একটা ভিডিও আপলোড করব। এই ভিডিওগুলা খুব বেশি আপলোড করা হয় না। আ আরেকটু গুরুত্ব দেওয়া উচিত মনে হয়। সো চেষ্টা করব আরেকটু ফ্রিকোয়েন্ট আপডেট দেওয়ার জন্য। যারা এটা সম্পর্কে জানেন না তাদেরকে বলব যে ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের প্লেলিস্টে গেলে আপনারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে আ উম একটা প্লেলিস্ট পাবেন। ওখানে এই ভিডিওগুলার সিজন 1, 2, 3 মানে সিজনের এপিসোড 1, 2, 3, 4 এভাবে আপলোড করা আছে। সো লাস্ট ভিডিও কোনটা ছিল সেটা দেখি। দেখেন এখানে একেবারে চাইলে আপনারা ফার্স্ট থেকে দেখতে পারেন। আর লাস্ট ভিডিও ছিল হচ্ছে এইটা। এইটা হচ্ছে ১৬ নাম্বার ভিডিও দেখেন সিজন 1 এপিসোড 6 এইভাবে লিখা আছে কোনটা কয় নাম্বার ভিডিও সুবিধার জন্য। তো আমাদের পোর্টফোলিওটা হচ্ছে বর্তমানে এইটা। আমাদের ৳১০,০০,০০০ পোর্টফোলিও ছিল। ৳১০,০০,০০০ পোর্টফোলিওর বেশ আগে স্টার্ট করা। মাত্র হচ্ছে 10% এর মতো প্রফিট আছে। মার্কেট ইন দ্য মিন টাইম ওপরে গেছে আবার নিচে আসছে। আ ২২-২৩% প্রফিট থেকে প্রফিট কমে মার্কেট ডাউনফলের সময় প্রফিট কমে এখন আবার কমে চলে আসছে। তো বিডি ওয়েল্ডিং, বেঙ্গল উইন্ডসর, সাশা ডেনিম, ওয়ালটন হিল এগুলা আছে। আপনারা এই পিছনের ভিডিওগুলো যদি দেখেন আর ম্যাক্সিমাম ভিউয়ার তো হচ্ছে এই ভিডিওগুলো সবসময় দেখে থাকেন। তারা নিশ্চয়ই জানেন যে এই বেঙ্গল উইন্ডসর, সাশা ডেনিম, ওয়ালটন হিল এগুলা মোটামুটি হচ্ছে মার্কেট যখন পড়তির দিকে ছিল, মার্কেট যখন এই ধরনের পড়তির মধ্যে ছিল, তখন আমরা এই শেয়ারগুলো কালেক্ট করেছিলাম ইনভেস্টমেন্ট হিসেবে। যখন কেউ শেয়ার কিনতেছিল না, যখন কেউ শেয়ার মানে সবাই হচ্ছে ভয়ের মধ্যে ছিল, তখন কিন্তু আমাদের এই শেয়ারগুলো বাই করা। আমাদের একটা সময় ছিল পোর্টফোলিওর পুরা টাকাটাই ক্যাশ ছিল বা ৳৮,০০,০০০ মতো ক্যাশ ছিল। যখন মার্কেট পড়লো তখন ওই টাকা দিয়ে আমরা এই জিনিসগুলা কিনলাম। আর এই বিডি ওয়েল্ডিং দেখতেছেন এটা হচ্ছে জেড ক্যাটেগরি শেয়ার। এই শেয়ারটা রাখা হইছে জাস্ট শুধুমাত্র হচ্ছে ট্রেডিং করার জন্য। এটা রিস্কি শেয়ার। আ জাস্ট কিছু ইয়ের উপর বেস করে ট্রেড করব, এইটার জন্য রাখা। তো এই পোর্টফোলিওর আপডেটগুলো নরমালি দেওয়া হয় হচ্ছে চ্যানেলে। চ্যানেলের পোস্ট সেকশনে যদি চলে যান তখন এই ধরনের আপডেট পাবেন। এখানে কিছু স্ট্যাটাস শেয়ার করে যে একটা পোর্টফোলিও আপডেট দেওয়া যে প্রগতি লাইফ ৬ দিন আগে দেয়া আ সেল করে ট্রেডিং এর জন্য বিডি ওয়েল্ডিং শেয়ারটা কেনা হয়েছিল। তো কেন প্রগতি লাইফ সেল করলাম আর কেন বিডি ওয়েল্ডিংটা কিনলাম সেই ব্যাপারে চলেন আলোচনা করি। ফার্স্টেই আমরা প্রগতি লাইফ সেল দিয়ে কিনেছিলাম হচ্ছে এই জায়গাতে। আ ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রগতি লাইফটা কিনেছিলাম ৳১৩৯ র দিকে। আমরা ধারণা করেছিলাম মার্কেটটা যখন বাড়বে, ইনডেক্স যখন বাড়বে তখন লাইফ সেক্টরটা মুভ করবে। লাইফ সেক্টরটা মুভ করেছে কিন্তু এক্সপেক্টেড যেই মুভ ছিল সেই মুভটা পাওয়া যায়নি। আমরা প্রায় 36% এর মতো প্রফিট এক্সপেক্ট করেছিলাম। সেখান থেকে আমরা মাত্র হচ্ছে কত? আ ৳১৫৯ র দিকে বিক্রি করেছি। মাত্র হচ্ছে 14% এর মতো প্রফিট করেছি। এইসব জায়গায় হয়তো বিক্রি করেছি। তো এক্সপেক্টেড মুভ না দেওয়ার পরেও আমরা এই জিনিসটা বিক্রি করে আ কেন বিক্রি করলাম সেটা বলি। আমাদের তো আশা ছিল হচ্ছে এটা অনেক উপরের দিকে যাবে। এইটা বিক্রি করার একমাত্র কারণ মার্কেট ইনডেক্স নিয়ে আমাদের ধারণা ছিল ইনডেক্সটা উপরের দিকে যাবে। ইনডেক্সটা আপট্রেন্ড স্টার্ট করবে। বাট পরে দেখলাম যে ইনডেক্সটা আপট্রেন্ড স্টার্ট করতে পারে নাই। আর যেহেতু ইনডেক্সটা আপট্রেন্ড স্টার্ট করতে পারে নাই, সে একটা কারেক্টিভ মুভ এর মধ্যে আছে। সো এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ার ধরে রাখার কোনো যৌক্তিকতা তখন ছিল না। সো এইখান থেকে জাস্ট হচ্ছে ইনডেক্সের মুভমেন্ট দেখে আমরা বের হয়ে গেছি। বের হওয়াটা মোটামুটি বলা যায় যে ঠিকঠাকই ছিল। এরপরে আমরা বিডি ওয়েল্ডিং এখানে কিনেছি। যেই টাকা ছিল সেই টাকা দিয়ে বিডি ওয়েল্ডিং কিনেছি। বিডি ওয়েল্ডিংটা কিনেছি হচ্ছে এই জায়গার মধ্যে ৳১০.৮০ লেভেলে। এটা কেনার কারণ কি? এটা কেনার কারণ হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট ছিল। অনেক বড়
একটা ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ডটা মোটামুটি ব্রেকআউট করছে। এখানে ব্রেকআউট করে রিটেস্ট করে সে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। সো যেহেতু এই ধরনের একটা ব্রেকআউটের পরে মার্কেট যেহেতু ডাউনের কারেক্টিভ মুভের দিকে চলে গেছে এবং এটা জেড ক্যাটাগরির শেয়ার, নর্মালি জেড ক্যাটাগরির শেয়ারগুলো অনেক বাড়তে থাকে। সো আলটিমেটলি এটা বাড়ছে কিছুটা, অনেকটা বাড়ছিল, তারপর আবার নিচে নেমে এখন কিছুটা মোটামুটি বাড়ছে, বেশ অল্প পরিমাণে। এখন বাড়ার মোডে আছে দেখলাম। এটা কত দিয়ে কিনছি, 11 টাকা 80 পয়সা, সরি, এটা কিনেছিলাম আমরা 11 টাকা 80 পয়সাতে, এই জায়গাতে কিনেছিলাম, অনেক ওপরে কিনে ফেলছিলাম। দেখেন এই জায়গাতে কিনলেও আমরা বেশ ভালো প্রফিটে থাকতাম। আমাদের আসলে এটার সিগন্যালটা দেওয়া দরকার ছিল এখানে। এখানে 10 টাকা 80 পয়সাতে না কিনে আরো বেশি দামে 11 টাকা 80 পয়সায় কিনেছিলাম। এটা জাস্ট হচ্ছে ট্রেডিং করার জন্য কেনা, এবং এইটা যেহেতু মার্কেট খারাপ, জেড ক্যাটাগরির শেয়ারগুলো দেখবেন বাড়তেছে, প্রত্যেকটা জেড ক্যাটাগরির শেয়ার বাড়ছে। এইখানেও চেষ্টা করতেছিল বাড়ার জন্য, বাট আলটিমেটলি যারা গ্যাম্বলিং করতেছে তারা হয়তো খুব বেশি এক্সপার্ট না, এই কারণে দেখা গেছে যে মার্কেটটা তারা বাড়াইতে পারে নাই এত ইজিলি, তারা নিচে নামায় আনছে শেয়ারগুলা। এখানে দেখা গেছে যে অনেক বড় ভলিউমে ট্রেড হয়েছে, তারা এই শেয়ারগুলো অফলোড করতে চাইতেছিল, কিন্তু যখন অফলোড করতে যাচ্ছে দেখে যে ক্রেতা ওইরকম ভাবে না, এই কারণে তারা আবার খুব অল্প পরিমাণে কিছু কিনছে, কিনে আবার এই শেয়ারের দামটা বাড়াইছে। তারা হয়তো কি করতে পারে, শেয়ারের দামটা আরো একটু বাড়াইতে পারে, বাড়াই বাড়াই যদি তারা আর একটু, তাহলে দেখা যাবে যে 14 টাকা 50 বা হচ্ছে 19 টাকা 50 এইসব ইয়েগুলাতে শেয়ারের দামটা চলে যেতে পারে। জানি না কি হয় শেষ পর্যন্ত, বাট যেটাই হয় না কেন, এইটা তো ট্রেডিং এর জন্য কিনা, এটা ডে বাই ডে দেখিয়ে তারপরে ডিসিশন নিব, এবং ভিডিও দিতে না পারলেও দেখবেন যে এই পোস্ট সেকশনে এসে জানিয়ে রাখবো যে কখন কি করলাম, যাতে অথেন্টিসিটিটা থাকে, যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল কিভাবে পোর্টফোলিও ম্যানেজ করতে হয়, আহ, এত মার্কেট ডাউনের মধ্যেও পোর্টফোলিওতে যে প্রফিট আছে এটা কিভাবে করা যায় সেই জিনিসটা দেখার জন্য। এটা আপনারা এখন দেখে মজা পাবেন না, যারা দেখবেন যে নতুন এটা দেখতে আসছে বা নতুন যাদের এই সিরিজটা চোখে পড়ছে, তারা দেখবেন প্রথম থেকে যখন দেখতে থাকবে তখন এটা ক্রোনোলজিক্যাল সিকোয়েন্সটা খুব ইজিলি বুঝতে পারবে। মানে সিনেমার মতো পার্ট বাই পার্ট এটা একটা একটা করে দেখলে বেশ আহ, মানে বোধগম্য হবে ব্যাপারটা, এবং অনেক কিছু বোঝার তখন সুযোগ থাকবে। তো এনিওয়ে, আমরা যেই ডিসকাশনের মধ্যে ছিলাম, আমাদের ভিডিও এর লিঙ্কটা আমরা কেন কিনেছি সেটা দেখার চেষ্টা করছি, এবং কখন বিক্রি করব এটাও মার্কেট দেখে তারপরে বিক্রি করব। এখন পর্যন্ত তেমন ডিসিশন নেই নাই, তবে অনেকে বলতে পারে যে কেনার আগেই হচ্ছে বিক্রি করার চিন্তাভাবনা মাথায় রাখতে হয়। বাট যেহেতু এটা গ্যাম্বলিং শেয়ার, যেই টাকা প্রফিট হয়েছে ওইটার উপর আসলে বাজি ধরতেছি, প্রগতি লাইফ থেকে যে টাকা প্রফিট হয়েছে, সো এটা দেখি শেষ পর্যন্ত কি হয়, ওইভাবেই হচ্ছে ডিসিশন নিব। খুবই ডাইনামিক থাকতে হবে এই শেয়ারটা, যেহেতু গ্যাম্বলিং শেয়ার, জেড ক্যাটাগরির শেয়ার, খুব ডাইনামিক ওয়েতে চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে। এরপরে আমরা বেঙ্গল উইন্ডসরটা, আমাদের অ্যাভারেজ রেট পড়ছে হচ্ছে 17 টাকা 16 পয়সা। 17 টাকা 16 পয়সায় আমাদের অ্যাভারেজ রেট। কি ব্যাপার, আসতেছে না কেন এগুলাতে তো? এভারেজ রেটটা 17 টাকা 16 পয়সা এইসব জায়গাগুলোতে আসছে। আমরা নিচে কিনছি, কিছুটা উপরেও কিনছি, বাট আলটিমেটলি এই জায়গাতে আছে। আহ, দেখে যেই এইটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কেনা, তো দেখে যেই জিনিসটা মনে হচ্ছে এটা একটা নেগেটিভ, মানে ডাউন সাইডের একটা প্যাটার্ন তৈরি করতেছে, একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করতেছে, যেটা যদি ব্রেকআউট করে নিচের দিকে চলে যেতে পারে। একটু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, একটু কেয়ারফুল থাকতে হবে, যদি নিচের দিকে চলে যায় তাহলে আমাদের এই জিনিসটা ধরে রাখতে হবে, কারণ আমরা যেহেতু ফান্ডামেন্টাল দেখে কিনছি, আমাদের যদি কোনো ফান্ড থাকে তখন নিচে চলে গেলে এই ফান্ডটা আমরা ইউটিলাইজ করব। যদি আরো নিচে চলে যায়, আর যদি মার্কেট টার্ন অ্যারাউন্ড করে, হয়তো এটা মার্কেটের সাথে উপরের দিকে উঠে যাবে, ইন দ্যাট কেস আমাদের জন্য তো ভালো, সমস্যা নেই। তারপরে আমরা কিনছি হচ্ছে শাসা ডেনিম, এইটাও, এটা কিনছি আমরা 15 টাকা 77 পয়সা পড়ছে অ্যাভারেজ রেট। এই জায়গাতে
কেনা হয়েছে, মোটামুটি আমরা বেশ কমে পাইছি, খুব চিপ রেটে পেয়ে গেছি। এইটা যদি আস্তে আস্তে এখন বাড়তে থাকে তখন দেখা যাবে ভালো হওয়ার সম্ভাবনাই আছে। আহ, কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছি না, কিন্তু আহ, এইটা একটা বেস ক্রিয়েট করার চেষ্টা করবে, এখন সময় লাগবে হয়তো বাড়তে, বাট বেস ক্রিয়েট করবে। হয়তো অনেক দিন এই সেম লেভেলে থাকতে পারে শেয়ারটা। যতদিন এই সেম লেভেলে থাকবে না কেন কোনো সমস্যা নেই, এটা সময় দিলে হয়তো এটা থেকে ভালো গেইন পাওয়া যাবে একটা সময়। সো এই শেয়ারটাও আমি খুব মনের মতো একটা প্রাইসে কিনতে পারছি এই পোর্টফোলিওতে। এটা হচ্ছে একটা ডেমো পোর্টফোলিও, আবারও বলি এটা কোনো রিয়েল পোর্টফোলিও না, শুধুমাত্র দেখানোর জন্য এই জিনিসটা। ওয়ালটন আমাদের অ্যাভারেজ প্রাইস পড়ছে হচ্ছে 427 টাকা। ওয়ালটনটা একটু বেশি দামে কেনা হয়ে গেছে, সব কিছু যে একেবারে পারফেক্ট প্রাইসে কিনতে পারবেন ব্যাপারটা এরকম না, একটু বেশি দামে কেনা হয়েছে। ওয়ালটনের জন্য একটা প্রবলেমেটিক সিচুয়েশন হবে যদি 358 টাকার নিচে নেমে যায় শেয়ারটা, তখন আমাদের একটু পেইন নিতে হবে হয়তো। বাট ভলিউম প্রোফাইল দেখে যেটা মনে হচ্ছে, ভলিউম টলিউম দেখে যেটা মনে হচ্ছে, না এত হয়তো সমস্যা হবে না। যদি এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করতে পারে, একবার ব্রেকআউট করে আবার নিচে আসছে, সো আবার যদি এখন একটা ব্রেকআউট করতে পারে, দ্যাট ইন দ্যাট কেস আমাদের জন্য বেশ ভালো হবে। এই জিনিসটা হয়তো একবারে 530-এর দিকে চলে যাবে, আরও হয়তো উপরে যাবে। এটার ইয়ে তো অনেক, শেয়ার সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে হয়তো এত মুভমেন্ট করবে না, খুব আস্তে ধীরে মুভমেন্ট করবে। ইনভেস্টমেন্টের জন্য রেখে দেওয়া শেয়ারটা, দেখি এটা শেষ পর্যন্ত কি করে, এটাতেই সবচেয়ে বেশি লস দেখেন। বাট আমরা ডিভিডেন্ড টেক করার পরেও লস। তো আলটিমেটলি এইখানে দেখবেন যে বেঙ্গল উইন্ডসর, এই শেয়ারটা কেনা হচ্ছে 23 অক্টোবর আর হচ্ছে 6 নভেম্বর, দেখেন এই দুইটা ডেটে এই শেয়ারটা কেনা। এখন যদি বেঙ্গল উইন্ডসরটা একটু দেখি, দেখেন 19 তারিখ হচ্ছে এটার রেকর্ড ডেট ছিল, 19 তারিখ রেকর্ড ডেট ছিল, তার মানে আমি এখানে তাদের যে ডিভিডেন্ড আছে সেই ডিভিডেন্ডটা পাবো। সো ডিভিডেন্ডটা কত ছিল দেখি, 5% ক্যাশ ডিভিডেন্ড সে দিয়েছে। ওকে, তো এই ডিভিডেন্ডটা আসলে অ্যাডজাস্ট করি, টোটাল শেয়ার হচ্ছে 11,700, তার মানে প্রায় 5,000 টাকার মতো হয়তো আমরা পাবো। তারপর ক্যালকুলেট করে নিই, 5,850 টাকা, এর মধ্যে যদি 10% ট্যাক্স বাদ দিই, 10% ট্যাক্স বাদ দিলে 5,265 টাকা, 5,265 টাকা থাকে। সো এই 5,265 টাকা দিয়ে 17 টাকা 60 পয়সায় জাস্ট আমি কিছু শেয়ার কিনে নিই। প্রায় 300টার মতো শেয়ার কেনা যাবে। সো পোর্টফোলিওতে 300টার মতো শেয়ার আমি অ্যাড করে নিই, তাহলে আমি ডিভিডেন্ডটা অ্যাডজাস্ট করে ফেলতে পারবো আর কি। মার্কেট রেট দিতে হবে 0.10। সো আমার মোটামুটি 300 শেয়ার ফ্রিতে পেয়ে গেলাম ডিভিডেন্ড অ্যাডজাস্ট করার কারণে। সাশা ডেনিম শেয়ারটা দেখেন কেনা ছিল হচ্ছে 5ই নভেম্বর আর 13ই নভেম্বর। সাশা ডেনিমেরও মনে হয় একটা ডিভিডেন্ড অ্যাডজাস্ট করতে হবে। 19 তারিখ রেকর্ড ডেট ছিল এটার। এটা আর খুব বেশি দেয় নাই, মাত্র 5% ক্যাশ ডিভিডেন্ড দিছে এটা এই বছর। সো এটারও ডিভিডেন্ড অ্যাডজাস্ট করলে কি আসবে দেখি, 25,460, 25,460 ইন্টু 0.5,
5 পয়সা। আচ্ছা, 12,750 মাইনাস 10% ট্যাক্স, 12,000, হ্যাঁ 11,457। বর্তমান প্রাইস কত? 16 টাকা 10 পয়সা। আরো পরে কিনলে হয়তো আরো কম বেশি পাইতাম, বাট এনিওয়ে যখন ধরছি তখনই কিনে ফেলি। 16 টাকা 10, প্রায় 711টার মতো শেয়ার পেয়ে যাই এই প্রাইসে, তো এটা আমি কিনে ফেলি, তাহলে ডিভিডেন্ডটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখাচ্ছে। পারচেস করে ফেললাম। টোটাল আমার শেয়ার আসতেছে 26,171। সো এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট হিসেবে থাকতেছে। বিডি ওয়েল্ডিংটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ট্রেডিংয়ের জন্য আছে। যখন এটা ট্রেডের মতো সিচুয়েশন তৈরি হবে তখন হয়তো এটা বিক্রি করে ফেলা যাবে। সো সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যেই শেয়ারটাই কিনতেছেন না কেন, একটা প্রপার প্ল্যান যেন আপনার থাকে এবং সেই প্ল্যান অনুযায়ী আপনি এক্সিকিউট যাতে করতে পারেন। আপনার এখানে দেখা যায় যে অনেক সময় আপনারা চিন্তা করেন যে এত বাজে শেয়ার কেন কিনতেছে। সবসময় মাথায় রাখবেন যে আপনি পোর্টফোলিওর একটা খুবই সামান্য অংশ, 20 থেকে 25% টাকা শুধুমাত্র এই ট্রেডিংয়ের জন্য রাখতে পারেন খারাপ মার্কেটে। আর ভালো মার্কেটে সেটা বাড়ায়া 50%-এ আসতে পারে। বাট খারাপ মার্কেটে এই 20 থেকে 25%-এর ওপরের দিকে যাবেন না। এবং এই টাকাটা দিয়ে ট্রেডিং করতে থাকবেন। ট্রেডিং করলে হয় কি, আপনার পুঁজি অল্প থাকলেও আপনার টাকাটা খুব দ্রুত বাড়ে যদি ভালো ট্রেড করতে পারেন। আমি এখন কিছু কথা বলতেছি, হয়তো আপনাদের এগুলো যদি শুনতে না চান লিভ করতে পারেন, বাট অনেকে হয়তো এটা থেকে বেশ ভালো নলেজ নিতে পারবেন। সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, আপনার আছে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছেন, 5 বছর পরে ইনভেস্টমেন্টে আপনার এটা 1 লাখ টাকা বেড়ে 2 লাখ টাকা হলো ইনভেস্টমেন্ট করাতে। সো এই টাইমটা অনেক বেশি লাগে টাকাটা ইনক্রিজ করতে ইনভেস্টমেন্টে। তবে ইনভেস্টমেন্টের সুবিধা হচ্ছে আপনার একটা যদি ভালো কোম্পানি দেখে কিনতে পারেন তাহলে আপনার সময় বেশি লাগলেও লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং একটা ভালো দিক আরেকটা, সেটা হচ্ছে যে আহ, আপনার ব্যাংকের চেয়ে ভালো রিটার্ন পাওয়া যাবে। আর ট্রেডিং যদি করেন তাহলে 1 লাখ টাকা যদি ট্রেডিং করতে পারেন ঠিকঠাক মতো, 1 বছরই হয়তো আহ, ভালো বছরে 2 লাখ টাকা হয়ে যায় নর্মালি। একটা পোর্টফোলিওতে হয়তো 20 থেকে 30% গ্রোথ থাকে 1 বছরে অন অ্যাভারেজ। ভালো বছরে হয়তো 40-50%-এ গিয়ে থাকে, বাট খারাপ বছরে হয়তো 15%-এ চলে আসে, বাট অন অ্যাভারেজ 20 থেকে 30% গ্রোথ থাকে। কিন্তু এটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর ট্রেডিং মিলিয়ে। যখন আপনি ট্রেডিং করবেন 1 লাখ টাকা অনেক সময় দেখবেন যে 2 লাখ টাকা বানায় ফেলা যায় খুব ইজিলি। মানে প্রাইস যখন বাড়তে থাকে তখন খুব ইজিলি চলে যায়। সো এই টাকাটা আপনার রাখতে হবে। আপনার তো হচ্ছে 2-3 কোটি টাকার পোর্টফোলিও না, আপনার যদি 1 কোটি টাকার নিচের পোর্টফোলিও থাকে তাহলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে কিভাবে আমি আমার টাকাটা সিকিউর রাখবো এবং টাকাটা তাড়াতাড়ি বাড়াবো। ট্রেডিং করতে গেলে রিস্ক থাকে, রিস্ক থাকার কারণে আপনার টাকাটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার ইনভেস্টমেন্ট করলে রিস্ক কম থাকে কিন্তু টাকাটা বাড়ার জন্য সময় অনেক বেশি নেয়। সো এই দুইটার মিল করতে হবে আপনাকে। এই আহ, এরকমভাবে একটা অপটিমাম লেভেলে আপনার বিনিয়োগ করতে হবে। আপনি ইনভেস্টমেন্টও করতেছেন, আপনি ট্রেডিংও করতেছেন। ইনভেস্টমেন্টের জন্য আপনাকে টাকাটা বেশি রাখতে হবে যাতে সিকিউরিটি এনশিওর হয়, কারণ সেফটি হচ্ছে
মেইন উদ্দেশ্য শেয়ার মার্কেটে। আপনি 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 নিজেকে কোয়েশ্চেন যদি করেন শেয়ার মার্কেটে আপনি কেন আসছেন? আপনি যদি বলেন আপনি টাকা কামাতে আসছেন, তাহলে আপনার দেখা যাবে যে মেক্সিমাম টাইমে লসের মধ্যে পড়ে যাবেন। বাট আপনি যদি এইভাবে আসেন, আপনি শেয়ার মার্কেটে আসছেন, শেয়ার মার্কেটে আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে টাকাটা সেফ রাখা এবং আ টাকাটা ক্রমান্বয়ে বৃদ্ধি করা। একেবারে র‍্যাপিড ইনক্রিজ না, ক্রমান্বয়ে অল্প, অল্প করে বৃদ্ধি করা যদি এরকম হয়, তাহলে আপনার জন্য টাকাটা বাড়ানো সু সু সুবিধা হবে। অনেক সময় আমরা দেখি যে যারা এই ধরনের লোভ করতে থাকে তারা আসলে পুরা টাকাই লস করে চলে যায় এবং তারা বলে যে শেয়ার মার্কেট ভালোর জন্য না। দেখেন আপনারা এই মার্কেটে এই আপস অ্যান্ড ডাউনস, কত আপস অ্যান্ড ডাউনস হইলো মার্কেটে। মার্কেট এইখান থেকে বাড়লো, বাড়ার পরে আবার কমলো। মানে এত বাড়া যেটা ঠিক হয় নাই, এত কমাটাও ঠিক হয় নাই। বাট পোর্টফোলিও দেখেন, পোর্টফোলিও কিন্তু এখনো খুব সুন্দরভাবে পজিটিভ অবস্থায় রইছে। খুব সুন্দরভাবেই পজিটিভ অবস্থায় রইছে। পোর্টফোলিওতে প্রায় হচ্ছে আমার ৳১০,০০,০০০ ছিল। এই পোর্টফোলিও এখন হচ্ছে ৳১১,০০,০০০ পোর্টফোলিও হইছে। সো 10% এর মতো বৃদ্ধি পেয়ে রইছে। সো এইটা এটা এটা একটা ভালো দিক যে আপনারা দেখতেছেন, আপনারা বুঝতে পারতেছেন। সবসময় চেষ্টা করবেন যে ইনভেস্টমেন্ট আর ট্রেডিং এই ২ টার মধ্যে সামঞ্জস্য রাখার জন্য। কেউ, কেউ আছে দেখবেন যে যারা ইনভেস্টমেন্ট করে তারা ট্রেডিংকে, তার মানে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস করেই তো ট্রেডিং ম্যাক্সিমাম করতে হয়। তো টেকনিক্যাল অ্যানালাইসিসকে ফান্ডামেন্টাল দেখে যারা শেয়ার কিনে তারা দেখতে পারে না। আবার টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করে তারা ফান্ডামেন্টাল দেখে, ফান্ডামেন্টাল যারা করে তারা তাদেরকে দেখতে পারে না। তো বর্তমানে বর্তমান আ ২০০০ সালের পর থেকে আল্টিমেটলি ট্রেডিং আর ইনভেস্টমেন্টের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়ে গেছে। কেউ পিওরলি ট্রেডিং করতেছে না, কেউ পিওরলি ফান্ডামেন্টাল স্টক কিনতেছে না। ট্রেডিং প্লাস ফান্ডামেন্টাল মিলিয়ে এরকম একটা মিক্স তৈরি করতেছে যেটাতে তার পোর্টফোলিওটা অপটিমাম লেভেলে বাড়তে থাকে। সো এই ব্যালেন্সটা করার চেষ্টা করবেন। এত কথা বলার একটাই মাত্র কারণ, আ সব শেয়ার কিনতে যাবেন না। শেয়ারের সংখ্যা পরিমিত রাখবেন। ৪, ৫, ৬ টা মেক্সিমাম। আর যে জিনিসটা আরো ইম্পোর্টেন্ট, এর মধ্যে 50 থেকে 75% শেয়ার হচ্ছে ইনভেস্টমেন্ট হিসেবে রাখবেন। 25 থেকে 50% শেয়ার হচ্ছে ট্রেডিং এর জন্য রাখবেন। 25% শেয়ার ট্রেডিং করবেন হচ্ছে যখন মার্কেট খারাপ থাকে। আর 50% টাকা দিয়ে ট্রেডিং করবেন যখন মার্কেট বাড়তে থাকে, ভালো থাকে। তাহলে আপনার একটা ব্যালেন্স তৈরি হবে একটা। এই ব্যালেন্সের মাধ্যমে আপনার পোর্টফোলিও রিস্কটা কমবে এবং পোর্টফোলিও আস্তে, 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 আস্তে বাড়তে থাকবে। মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেক ধরনের চিন্তাভাবনা আছে মানুষের মধ্যে। অনেকে অনেকভাবে মানি ম্যানেজমেন্ট করে। আপনারা কিভাবে করতে পছন্দ করেন জানাতে পারেন। আমিও হয়তো অনেক কিছু জানতে পারি বা বুঝতে পারি আপনাদের থেকে। তো এনিওয়ে এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।